কিরে টুনি, আজ এত সকাল সকাল নদীর পাড়ে চলে এলি যে? বলি, তোর কি সব ঘরের কাজ হয়ে গেছে? আমার তো এখনো সব বাকি। এই একটু গরম করছিল, তাই নদীর পাড়ে তাড়াতাড়ি চলে এলাম। না রে না, আমার বর এসি কিনে দিয়েছে। আমি তো ঠান্ডা হাওয়ায় ঘরে ঢুকে থাকি, আর আমি এলাম তোর সাথে একটু গল্প করতে। আসলে কি বলতো, সকাল সকাল আজ আমার সব রান্না হয়ে গেছে, তাই এলাম একটু গল্পগুজব করতে রে। তাই বুঝি তোর ঘরে এসি আছে? বাহ, এ তো দারুণ খবর। তা তুই সকাল সকাল কি কি রান্না করলি শুনি? এত সকাল সকাল তোর সব রান্না হয়ে গেল? এই দুদিন আগে যে আমার জন্মদিন গেল, আমার বর তখনই এসি কিনে দিয়েছে। বলল, টুনি, তোমার যা গরম লাগে, এক কাজ করি, এবার জন্মদিনে বরং এসি কিনে দিই। তাই তো সেদিন থেকে আমার আর গরম লাগে না। আর আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, মুরগির মাংস, মাছ ভাজা, ভাত, সবজি, শাক, চাটনি সব রান্না করে এলাম। সে কি রে টুনি, তুই এত সকাল সকাল এতগুলো রান্না সেরে ফেললি? সত্যি তোর জবাব নেই রে টুনি। ইস, আমিও যদি তোর মতো এত চটপটে হতাম, তাহলে আমার বড় আমাকে একটা এসি কিনে দিত। এই টুনিটা সকাল সকাল ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়ে নিশ্চয় নদীর ধারে গেছে ওই শেফালির সাথে গল্প করতে। সত্যি এই টুনিকে নিয়ে আর পারা গেল না। রান্না বান্নায় তো কোনো মনই নেই। সারাদিন ওই নদীর ধারে গিয়ে হাওয়া খাচ্ছে আর গল্প করছে আর ঢপ দিচ্ছে। সত্যি এইবারে রান্না বান্না কে করবে? আমাকে লাল শাক আর বেগুন আনতে বলে এখন নিজেরই কোনো পাত্তা নেই। যাই, টুনির একটু খোঁজ নিয়ে আসি। জানিস শেফালি, আমার বর বলেছে পরের বছর জন্মদিনে আমাকে একটা গাড়ি কিনে দেবে। তখন আমি বাড়ি থেকে পুকুর পাড়ে গাড়ি করে আসব। কি মজা হবে আমার। এমন সময় টুনির বর পল্টু সেখানে এসে উপস্থিত হয়। এই আমি জানতাম তুমি এই নদীর ধারেই বসে থাকবে। ভাগ্যিস আমি ভাতের হাঁড়িটা দেখলাম, না হলে তো আজ পোড়া ভাত খেতাম। বলি, সকাল সকাল তো একটু রান্নায় মন দেবে। আমি না দেখলে আজ যে ভাতটাও খেতে পেতাম না। আর ওই যে লাল শাক আর বেগুন আনতে বললে, লাল শাক ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বলে, তা সব তো এনে রেখেছি। এসে দেখি তোমার পাত্তা নেই। তা তুমি এখন বাড়ি যাবে না? ও, এই লোকটাকে এখনই আসতে হলো। বেশ কি সুন্দর ঢপ দিচ্ছিলাম সকাল সকাল নদীর ধারে ঠান্ডা হাওয়ায় বসে, সেটুকুও সহ্য হলো না, এক্ষুনি চলে আসতে হলো। কি গো, বলি বাড়ি যাবে না এখনো এখানেই বসে বসে গল্প করবে? ওদিকে শাকটা যে নেতিয়ে পড়বে। বলি, শাক আর বেগুন ভাজা দিয়ে আজকে অন্তত উদ্ধার করো। আর কি বলবো, চলো চলো বাড়ি চলো দেখি এবার। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই শাক আর বেগুন ভাজা ছাড়া আমি কিছু করতে পারবো না, বুঝেছ? একে তো রান্নাঘর নেই, ওই উঠোনে বসে গরমে রান্না করতে হয়। এর বেশি কিছু আমি করতে পারবো না। এ কি রে টুনি, তুই যে বললি তোর বর এসি কিনে দিয়েছে, তুই ঠান্ডা হাওয়ায় ঘরে বসে হাওয়া খাস, এখন বলছিস তোর গরম লাগে উঠোনে বসে? তুই এত ঢপ কি করে দিস রে? এই রে যা, বেশ সুন্দর ঢপ দিচ্ছিলাম, শেফালি তো সব শুনেই ফেললো। না না, আর এখানে থাকা যাবে না। যাই যাই, তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাই। বুঝলে গিন্নি,
ওই পাশের বাড়ির ছোটনকে দিয়ে আমার পিসিমা খবর পাঠিয়েছে, পিসিমা কাল সকালে আসছে। তা বেশ ভালোই হলো, অনেক দিন বাদে আসছে। তা তুমি বরং কাল সকাল সকাল উঠে একটু ভালো ভালো রান্না করো। আমি একটু বাজার থেকে বড় সাইজের মাছ নিয়ে আসবো। পিসিমা আমার মাছ খেতে বড্ড ভালোবাসে। আর একটু ডাল, একটু ভাজা, একটু সবজি, সব রকম একটু রান্না করবে, কেমন? সে কি গো, কাল অত সকাল সকাল উঠে আমাকে রান্না করতে হবে? ও মা, কাল কত কষ্ট। তাহলে তো আমি নদীর পাড়ে হাওয়াও খেতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, উঠে না হয় সব রান্না করে দেব। তা তোমার নদীর পাড়ে যাওয়া মানে তো তোমার ওই বান্ধবীগুলোকে ঢপের চপ শোনানো। তার থেকে বরং সকালে গরম গরম আলুর চপ ভেজে দিও, তাই দিয়ে মুড়ি খেয়ে নেব। কি করব, এখানে তো গরম লাগে, ওই জন্যই তো নদীর ধারে যাই হাওয়া খেতে। আর একটু গল্প গুজব না করলে কি আর দিনটা ভালো কাটে নাকি? সে তুমি যা করো করো, আজ এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল আবার পিসিমা আসবে, অনেক কাজ। কাল পিসিমা আসবে, এই সুযোগ। কাল ছুটকিকে একটা জিনিস শিখিয়ে দেব। পিসিমা এলেই ও বলতে থাকবে কি মজা। কাল ঢপটা একটু অন্যভাবে দেব, যাতে কেউ ধরতেই না পারে যে আমি ঢপ দিই। পরের দিন সকালে পিসিমা তাদের বাড়িতে চলে আসে আর উঠোনে বসে গল্প করে। ইস, কাল কি সুন্দর শেফালিকে ঢপ দিচ্ছিলাম। আমার বরটা যদি না আসতো আর একটু দেওয়া যেত। যাই হোক, আজ ভাবলাম মিতালি বৌদির বাড়ি যাব, সে উপায় তো নেই। যাই হোক, এখন সব রান্নাগুলো অন্তত করে নি। ও ঠাকুমা, ঠাকুমা তুমি কত ভালো জানো, তোমার মতো ঠাকুমা এই পাড়াতে আর দুটো নেই। তুমি খুব ভালো ও ঠাকুমা, তুমি খুব ভালো ও ঠাকুমা, তুমি খুব ভালো। হ্যাঁ রে ছুটকি, তুই এতবার করে ভালো ভালো বলছিস কেন? আর একটা কথা অনেকবার করেই বা বলছিস কেন? এত প্রশংসা করছিস যে, কি ব্যাপার বলতো তোর? বারে, ওই তো সকালে তুমি যখন আসনি তার আগে মাই তো আমাকে শিখিয়ে দিয়েছে যে ঠাকুমা এলে ঠাকুমার একটু প্রশংসা করতে। ঠাকুমা তুমি খুব ভালো, তুমি খুব ভালো এগুলো বলতে, তাহলে ঠাকুমা খুশি হয়ে আমাকে মিষ্টি দেবে। এই জন্যই তো আমি এতবার করে তোমার নাম করছি। ও, এইবার বুঝেছি এতবার করে তুই কেন আমার এত সুনাম করছিলি। যাই হোক ছুটকি, আমি তোকে এমনি মিষ্টি কিনে দেব, তার জন্য ওই শেখানো প্রশংসা আর করতে হবে না। ও, এই ছুটকিটাকে নিয়ে আর পারা গেল না। এই এখনই আমার কথাগুলো সব ফাঁস করতে হলো। সত্যি, এই মেয়েটাকে আমি এক বললাম আর এক করলো। একি মিতালি বৌদি, আজ এত সকাল সকাল তুমি নারকেলের নাড়ু বানাচ্ছ যে? তোমার বাড়িতে বুঝি কোনো অনুষ্ঠান আছে? তা এত সকাল সকাল রান্না না করে আজকে নাড়ু বানাচ্ছ? আসলে কি বলতো, আমাদের গাছে অনেক নারকোল হয়েছে, আর অত নারকোল আর কত কাঁচা কাঁচা খাবো, তাই ভাবলাম একটু গুড় দিয়ে নারকোল নাড়ু বানিয়ে রাখি। আর আমার বর নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসে, তাই নারকেল নাড়ু বানাচ্ছি। তাছাড়া বাড়িতে কেউ এলেও তো দিতে পারি, সেই জন্যই আর কি। তা তোমার বুঝি সব রান্না বান্না হয়ে গেছে? আমি তো আজকে সকাল সকাল রান্না করে এসেছি। ওই পিসিমা এসছে তো, তাই অনেক রান্না করতে হয়েছে। যাই হোক, সব রান্না এখন শেষ করেই এলাম। তা যাবার সময় আমাকে দুটো নারকেল নাড়ু দিও তো। আসলে কি বলো তো, আমিও না খুব সুন্দর নারকেলের নাড়ু বানাতে পারি, কিন্তু আমার যে নারকেল গাছ নেই। তা এক কাজ করো, তুমি বরং আমার হাত দিয়ে বেশ কয়েকটা নারকেল নাড়ু পাঠিয়ে দিও, ওই ছুটকির জন্য একটু নিয়ে যাব। ঠিক আছে টুনি, আমি যাবার সময় তোকে বেশ কয়েকটা নারকেলের নাড়ু দিয়ে দেবো। তা তোর সকাল সকাল রান্না হয়ে গেছে শুনে ভালো লাগলো, আমার আজও কিছুই হয়নি। ওদিকে পিসিমা উঠোনে বসে আলুর চপ ভাজছিল। এ কি পিসিমা, তুমি আলুর চপ ভাজছো যে? টুনি কোথায় গেল?
টুনি বুঝি আবার কারোর বাড়িতে গেছে? উফ, এই টুনিকে নিয়ে আর পারা গেল না। ও নিয়ে তুই চাপ নিস না রে, আমি আলুর চপগুলো ঠিক ভেজে ফেলবো। ওই টুনি বলল মিতালি বৌদির বাড়ি যাবে, তা গেছে, গল্প করছে, একটু করতে দে না। আচ্ছা পিসিমা, তুমি আলুর চপগুলো ভেজে ফেলো, আমি টুনিকে নিয়ে আসি, তারপর এসে মুড়ি দিয়ে আলুর চপ খাবো। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, টুনিকে নিয়ে আয়। জানো মিতালি বৌদি, আমার বাপের বাড়িতেও অনেক নারকেল গাছ ছিল, তখন অনেক নারকেলের নাড়ু বানাতাম, সে কি স্বাদ! বিকালে বসে নারকেলের নাড়ু দিয়ে মুড়ি খেতাম। ও টুনি, তোমাকে আর নারকেলের নাড়ুর গল্প শোনাতে হবে না। পিসিমা ওখানে বসে গরমে আলুর চপ ভাজছে, তোমার কি এতটুকু বুদ্ধি নেই? ওই বয়স্ক মানুষটা এসে আলুর চপ ভাজছে আর তুমি এখানে বসে বসে গল্প করছো। এই রে, মানে ওই আমি তো সব রান্না করেই এসছিলাম, পিসিমা আবার আলুর চপ কেন ভাজতে গেল? আসলে টুনি, তোমার ওই ঢপের চপ খেয়ে কারোর পেট ভরবে না, তাই পিসিমা আলুর চপ বানাতে গেল। চলো এবার ঘরে চলো, বাকি রান্নাগুলো সেরে ফেলবে। ও, একটু শান্তিতে ঢপ দেব তারও উপায় নেই। কখনো মেয়ে কখনো বাবা, সব সময় এসে আমার পেছনে লেগে সব জায়গায় সব কথা ফাঁস করে দিচ্ছে। উফ, এবার তো ভাবছি নারকেলের নাড়ুটাও আর কপালে জুটবে না। হা হা হা, সত্যি টুনিটা আর পাল্টালো না। যাই হোক টুনি, বাড়ি যাওয়ার আগে নারকেলের নাড়ুগুলো নিয়ে যাস, ওগুলো তোর জন্যই রাখা আছে রে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। ঢপ দিতে গিয়ে ধরা পড়েছি বলে আবার নারকেল নাড়ুটা হাতছাড়া করবো নাকি? হে হে হে। আচ্ছা মালতী, এখানে বসে না থেকে ওই বাসন মাজা, ঘর পোছা, রান্না ওগুলো তো করে নিতে পারো। আমার আজকে কিন্তু অনেক কাজ আছে, তাড়াতাড়ি খেয়ে বেরোবো। শোনো, মহাজনের বাড়িতে আজকে ধানগুলো তুলে দিতে হবে। মাঠের সব ধান তুলতে অনেকটা সময় লাগবে, একবার আসবো একবার যাব, তাই বলছি সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি রান্নাটা আজকে চাপিয়ে দাও। সব ধান যদি আজকের মধ্যে তুলতে পারি তাহলে 100 টাকা পাবো, আর যদি না পারি তাহলে 50 টাকা। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, তুমি একবার যাবে একবার আসবে, তার চেয়ে ভালো একটা গরুর গাড়ি ভাড়া করে নাও। 5 টাকা তো লাগবে, তাতে করে সব ধান একবারে মহাজনের বাড়িতে নিয়ে রাখতে পারবে, আর 100 টাকা যদি তাতে তুমি পেয়ে যাও, 95 টাকা তোমার লাভ হবে। না মালতী, আমাকে আর বুদ্ধি দিতে হবে না, আমার কাজগুলো আমি ঠিক করে নেব। তুমি বরং বসে না থেকে সংসারের কাজগুলো করে নাও, তাতে বরং চামেলির একটু উপকার হবে। যাও যাও, তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে আমাকে একটু খেতে দাও দেখি। তুমি যে আমার কাছ থেকে বুদ্ধি নেবে না তা আমি খুব ভালো করেই জানি, কারণ আমার তো রূপ নেই, তাই বুদ্ধিরও কোনো দাম নেই। সে যাই হোক, আমি এখন ঘরের কাজগুলো সেরে তাড়াতাড়ি রান্নাটা করে দিই। বুঝলি ছোট, আজ তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিতে হবে, আমাদের কর্তামশায়ের আজ অনেক কাজ। তা আমি ভাবছি রাতের বেলা আজকে একটু বেগুন পোড়া করে দেবো। কর্তামশাই বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে। এই শুরু হলো, এই রাঁধতে বসে যত রকমের আদিক্ষেতা শুরু হয়ে যায় দিদির, যেন দিদি একা রান্না জানে আর কেউ রান্না জানে না। এখন বেগুন পোড়ার কদর উতলে উঠছে। বুঝলি ছোট, আমার শরীরটা না ঠিক ভালো লাগছে না, তুই একটু রান্নাটা করে দিবি, আমি বরং ঘরের বাকি কাজগুলো ধীরে ধীরে সব সেরে নেব। ও মা, সে কেমন করে হবে দিদি? তুমি তো জানো ওই রান্নার গন্ধটা নাকে এলে আমার নাকটা কেমন জ্বালা জ্বালা করে, আর ওই ধোঁয়ায় আমার কেমন গা হাত পা চুলকায়। বরং রান্নাটা তুমিই সেরে ফেলো। ঠিক আছে, আমি রান্নাটা কোনো রকমে সেরে ফেলছি, তুই কোনো চিন্তা করিস না। মরে যাই মরে যাই, তোমার মতো ওই কালো রং তো আর আমার নয়। আমার রূপ আছে,
রান্নার ওই ধোঁয়ায় আমার এই রূপটা নষ্ট হয়ে যাক, সেটা আমি কখনোই চাই না। আমার বুদ্ধি না থাকতে পারে, এই রূপের দেমাগেই আমি আমার স্বামীর অতি প্রিয়। রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে। রাতে আমার জন্য একটু বেগুন পোড়া করে দিও তো, একটু বেগুন পোড়া দিয়ে ভাত খাবো। আমি এই রান্না করতে করতে চামেলিকে বলছিলাম যে তুমি বেগুন পোড়া খেতে বড্ড ভালোবাসো, রাতে বেগুন পোড়াই করে দেব। ওই রান্না করেই যদি স্বামীর মন পাওয়া যেত, তাহলে তো আমি কবেই রান্না শিখে নিতাম। তুমি যতই চেষ্টা করো দিদি, স্বামীর মন তুমি কোনো দিনই পাবে না। যাই হোক, তোমাদের দুই বউকেই একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। একটু আগেই পিসিমার একখানা চিঠি পেলাম, সেখানে লেখা আছে পিসিমা আমাদের বাড়িতে খুব শীঘ্রই আসবে। তা পিসিমার তো সন্তান কেউ নেই, আর পিসিমশাইও ছেড়ে চলে গেছে, তাই পিসিমা এখানেই থাকবে। আর শুনলাম তোমাদের দুই বইয়ের মধ্যে কিছু একটা পরীক্ষা নেবে। তা কি পরীক্ষা নেবে আমি তা তো জানি না, তবে সেই অনুযায়ী নাকি সে তার সব সম্পত্তি তাকে ভাগ করে দেবে। তা পিসিমার অত সম্পত্তি আমাদের না দিয়ে কোনো আশ্রমে দান করলেও তো পারে। কত অনাথ শিশু আছে, আমাদের তো তবু দুবেলা দুমুঠো ভাত খেয়ে চলে যায়। তুমি তো জানো এই বংশের ছেলে মানে আমি একাই, সেই ভেবেই হয়তো পিসিমা এইসব সিদ্ধান্ত নিয়েছেন। পিসিমার সম্পত্তি দুভাগ হবে, ওই যেমন করেই হোক ওই পিসিমার সম্পত্তি সবটা আমাকেই নিতে হবে। যাই পরীক্ষা দিক, পাস তো আমাকে করতেই হবে। বুঝলে চামেলি, তোমাকে তো আমি একটু বেশি ভালোবাসি। তা শোনো, পিসিমা যাই পরীক্ষা নিক না কেন, বুদ্ধির জোরে কিন্তু তোমাকেই প্রথম হতে হবে। মনে রেখো, পিসিমা কিন্তু সহজ সরল পরীক্ষা নেবার মানুষ নন, তাই ভেবে চিনতে সাবধানে পরীক্ষা দিও। আমি জানি না উনি কি পরীক্ষা নেবেন, তবে অত সম্পত্তি খুব সোজা পরীক্ষা নিয়ে দিয়ে দেবেন তা তো ঠিক বিশ্বাস হচ্ছে না। ওই সব নিয়ে তুমি একদম ভেবো না। পিসিমা যাই পরীক্ষা নিক না কেন, প্রথম তো আমি হব। পিসিমার প্রিয় হচ্ছে তুমি, আর তোমার প্রিয় আমি। সুতরাং এ সম্পত্তি আমার হাতে আসবে, সে নিয়ে কোনো চিন্তা করো না। তবে কি জানো চামেলি, বড় বউয়ের রূপ না থাকলেও বুদ্ধি যে আছে এ কথা অস্বীকার করার নয়। হয়তো আমি স্বীকার করি না ঠিকই, কিন্তু বড় বউয়ের কিন্তু বুদ্ধি আছে, তাই খুব সাবধান, বুঝে সুঝে কাজ করো। তুমি কি ভাবছো আমার বুদ্ধি নেই? বুদ্ধি আছে বলেই তো ঘরের সব কাজ দিদি করে, আর আমি পায়ের ওপর পা তুলে বসে থাকি। ওই রান্নার সময় একটু মশলাটুকু বেটে দিই, তাছাড়া তো ঘরের সব কাজ দিদিই করে। তাহলে তো বুদ্ধি আমারই তো বেশি, তাই নয় কি? নরেনকে চিঠিতে আমি সব কথাই জানিয়েছি। নরেন চাষবাস নিয়ে ব্যস্ত থাকে, চাষবাস করে যা পায় তাতে তোমাদের দুবেলা দুমুঠো ভালো করে চলে যায়, তা আমিও জানি। তবে আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তাই ভাবছি আমার যত সম্পত্তি আছে তা তোমাদের দুই বইয়ের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমতী আমি তাকেই দিয়ে যাব। তার জন্য তোমাদের দুই বইয়ের মধ্যে আমি একটা পরীক্ষা নেব, কারণ সম্পত্তি শুধু পেলেই হয় না, তাকে বুদ্ধি করে ধরে রাখাও একটা বিশেষ ধরনের কৌশল। বলছি পিসিমা, আপনার আবার পরীক্ষা নেবার কি হলো? আপনি তো আপনার ভাইপোর নামেই সবটা লিখে দিতে পারেন, তাতেই তো সবার জন্য মঙ্গল হতো, তাই না? এ সম্পত্তি হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। এ সম্পত্তিও আমি একসময় বুদ্ধি দিয়ে জিতেই পেয়েছিলাম, তাই তোমাদেরও বুদ্ধির পরীক্ষা নিয়েই তবে আমি এই সম্পত্তি যে কোনো একজনকে দেব। পরীক্ষাটা হলো এমন যে তোমাদের দুই বউকেই আলাদা আলাদা রান্না করতে হবে। সেই রান্না 3 বার করেই আমি খাবো, কিন্তু সেই রান্না খাবার 1 ঘন্টা পরেও আমার যদি জল তেষ্টা না পায় তাহলে তোমরা হেরে যাবে।
কিন্তু যার রান্না খাওয়ার পরেই আমার জল তেষ্টা পাবে সেই হবে এই সম্পত্তির মালিক। আচ্ছা আচ্ছা, বুঝেছি পিসিমা। তার মানে যার রান্না খাবার পরেই আপনার জল তেষ্টায় ছাতি ফেটে যাবে সেই হবে এই পরীক্ষার বিজয়ী। একদম ঠিক বলেছ বড় বউ। কাল তোমাদের পরীক্ষায় কে জিতবে এখন সেটাই দেখার। বুঝলি নরেন, আমার অত বিঘা সম্পত্তি, বড় বাড়ি, সমস্ত কিছু বিক্রি করে যা টাকা পয়সা পেয়েছি সবই তোদেরকেই দিয়ে যাব। তবে হ্যাঁ, তোর দুই বইয়ের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমতী আমি তার হাতেই সম্পত্তি দিয়ে যাব। আমি চাই না এ সম্পত্তি কোনো নয়ছয় হোক। ঠিক আছে পিসিমা, তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে। তবে আমার মনে হয় আমার ছোট বউ চামেলি বেশি বুদ্ধিমতী। সে বুদ্ধির জোরে সংসারের সব কাজ বড় বউকে দিয়েই কিন্তু করায়। দেখ নরেন, আমার বয়স হয়েছে, তাই আমি অভিজ্ঞতায় বলতে পারি যে ছোট বউ বুদ্ধির জোরে বড় বউকে দিয়ে সব কাজ করায় তা নয়, বরং বড় বউ সংসারকে ভালোবাসে বলেই সংসারের সব কাজ সে একা হাতে সেরে নেয়, তাই ছোট বউ একটু বিশ্রাম পায়। সে আমি অত শত বুঝি না পিসিমা। তবে হ্যাঁ, কাল তুমি পরীক্ষা নাও, তারপর কে জিতবে সেটা দেখা যাবে। বুঝলে চামেলি, তুমি আমার জন্য লাড্ডু বানিয়ে নিয়ে এসেছো। তোমার এই লাড্ডু খাওয়ার 1 ঘন্টার মধ্যে যদি আমার জল তেষ্টা পায় তাহলে এই পরীক্ষায় তুমিই বিজয়ী। অবশ্য হ্যাঁ, যদি বড় বৌমার খাবার খাওয়ার পরেও 1 ঘন্টার মধ্যে আমার জল তেষ্টা পায় তাহলে তোমাদের দুজনের আমি আবার অন্য একটা পরীক্ষা নেব, আর এই পরীক্ষাতেই যদি তোমাদের দুজনের মধ্যে কেউ একজন জিতে যায় তবে সম্পত্তি আমি তাকেই সব দিয়ে দেব। বয়স্ক মানুষ বলে কথা, তার মধ্যে আবার রস ছাড়া মিষ্টি মানে লাড্ডু। এই শুকনো মিষ্টি খেলে গলায় তো আটকাবেই, আর গলায় আটকালেই জল খাবে, তারপর সব সম্পত্তি আমার। এরপর নরেনের পিসিমা একটা একটা করে 3টে লাড্ডু খেয়ে নেয়। চামেলির 3টে লাড্ডু খাবার পরে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমার এখনো কোনো জল তেষ্টা পায়নি। তো বড় বউ, এবার আমি তোমার ওই আচার খাবো। হ্যাঁ হ্যাঁ পিসিমা, নিশ্চয়ই আপনি আচার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বড় বউয়ের আচার খাবার পরে পিসিমা সঙ্গে সঙ্গে জল পান করতে শুরু করে দেন। বুঝলি নরেন, এই যে আমার সবুজ রঙের পোটলাটা দেখছিস, এটাতে আমার সমস্ত গয়না আর সম্পত্তি, টাকা পয়সা সমস্ত কিছু আছে। তা তোর 2 বইয়ের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে। এই পরীক্ষায় বড় বউ জিতেছে, কারণ বড় বউ যে আচার তৈরি করেছিল সেই আচারে অতিরিক্ত পরিমাণে লঙ্কা মেশানো ছিল, যেটা খেয়ে আমি সঙ্গে সঙ্গে জলপান না করে থাকতে পারিনি। হ্যাঁ পিসিমা, তা তো তুমি ঠিকই বলেছ। বেশি পরিমাণে ঝাল লাগলে তো আমরা প্রথমে জলই খাই। সত্যি, তার মানে বড় বউয়ের যে বুদ্ধি বেশি সেটাই প্রমাণিত হয়েছে। ইস, আমার মাথায় যে কেন ঝাল ঝাল কোনো কিছু রান্না করার মাথায় এলো না কে জানে। সত্যি আমি একদম হেরে গেলাম। তাই সব দিক বিবেচনা করে আমি ঠিক করেছি এই সম্পত্তি বড় বউকেই আমি দিয়ে যাব, আর কাল সকালে আমি তীর্থে চলে যাব। আমার আর কি আছে, সংসারের মোহ মায়া কাটিয়ে তীর্থে চলে যাব। সে কি বলছেন পিসিমা, আপনি আমাকে সম্পত্তি দেবেন আর আপনি নিজেই তীর্থে চলে যাবেন? তা কি করে হয়? তাহলে আমি এই সম্পত্তি কেমন করে সামলাবো? ঠিক আছে, তীর্থে আমি যাব না একটাই শর্তে, যদি নরেন তুই তোর 2 বউকেই সমান চোখে দেখিস, অর্থাৎ বড় বউ সেই সমস্ত অধিকার পাবে যা থেকে তুই ওকে বঞ্চিত করে রেখেছিস। আমি আমার ভুল বুঝতে পেরেছি পিসিমা। বড় বউ থেকে ছোট বউকেই আমি চিরকাল বেশি গুরুত্ব দিয়েছি। বড় বউয়ের বুদ্ধিটুকুও আমি কখনো সম্মান দিইনি। আমার ভুল হয়েছিল। তাহলে আর কি, আজ থেকে আমরা সবাই একসাথে মিলে মিশে সুখে শান্তিতে সংসার করব। এরপর থেকে চাষি তার 2 বউ আর পিসিমাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।